রুমে এসে শুভা আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। নিজেকে খুব ভালোভাবে দেখতে থাকে। তারপর নিজের ওড়না নিয়ে মুখ হাতে ঘষতে শুরু করে। মনে হয় যে কত ময়লা লেগে গেছে তার শরীরে। শুভা খুব কান্নায় ভেঙে পড়ে। এমন দিন দেখবে তা কল্পনাতেও ভাবেনি। নিজের মা বাবার চোখের নিচে নেমে পড়ার মতো কষ্ট হয়তো পৃথিবীতে আর দুটো নেই। তাদের চোখে চোখ মিলাতেও শুভার লজ্জা করছে খুব। নিজেকে নোংরা কীটপতঙ্গের মতো লাগছে তার কাছে। কিন্তু কি করার, আজকে সে যে নিরুপায়। শুভার কান্নার মাঝে তামিমের ভিডিও কল আসে। তামিমের কল দেখে শুভা চোখের পানি মুছিয়ে চুল ঠিক করে রিসিভ করে। কল রিসিভ হতেই তামিম ভ্রু কুচকায়। কাঁদছো কেন? তামিমের এমন গম্ভীর গলা শুনে শুভা কি বলবে কিছুই বুঝতে পারে না। কেউ কিছু বলেছে? না। আমাকে কি আসতে হবে? তামিম আসলে যে শিকদার বাড়িতে আরও একটা তুফান শুরু হবে সেটা আজ শুভা বাড়িতে প্রবেশ করতে পেয়েছে। আসলে জ্বর জ্বর লাগছিল একটু, আর হাতও একটু ব্যথা করছে, তাই মুখ এমন লাগছে। শুভার নরম ঠান্ডা গলার আওয়াজও তামিমের কাছে খটকা লাগে। কিন্তু রাত পড়ি তো তার কাছে মিথ্যে বলবে না, তাই সন্দেহ করেও করে না তামিম। আচ্ছা, আমি ডাক্তার পাঠাচ্ছি। না না, ডাক্তার লাগবে না। কেন? কেন লাগবে না? আমি ঠিক আছি। কিন্তু আমি ঠিক নাই। আমি ডাক্তার পাঠাচ্ছি। তামিম তার কথায় অটল। একবার যেটা বলবে সেটা করেই ছাড়বে। কিন্তু এত রাতে আর কোনো সন্দেহের শিকার হতে চায় না শুভা। তামিম। শুভার হঠাৎ তামিমের নাম ধরে ডাকাটা তামিমের মতো নির্দয় মানুষের মনেও প্রশান্তি বয়ে আনে। বলুন ম্যাডাম। বিয়েটা কি? শুক্রবারই হবে। আমি তো এখনো সুস্থ নই। আমি করে দেব, ডোন্ট ওয়ারি। তামিমের এমন কাট কথায় শুভা বুঝতে পারে তাকে আটকানো সহজ নয়। ঝড় তুফান আসলেও তামিম তার কথায় অটল। কিন্তু শুভা তো কিছুতেই মানতে পারবে না এই বিয়েটা। শুভাকে চুপ থাকতে দেখে তামিম বুঝতে পারে সে কিছু বলতে চায়। কিছু বলবো রাত পড়ে? শুভা মাথা নেড়ে না। তামিমও আর শুভাকে ঘাটায় না। সে ফোন রেখে দিয়ে 3জন লেডি ডাক্তারকে শুভাদের বাসায় পাঠাতে বলে আর নিজে শুভার ছবিগুলো স্ক্রল করতে থাকে। তামিমের এখন প্রধান কাজ হলো একটু পরপর শুভার ছবি দেখা। শুভার মাঝে তামিম কি দেখেছে সেটা সেও জানে না। কিন্তু শুভাকে না পেলে তামিম সব কিছু শেষ করতে 2 সেকেন্ডও ভাববে না। এটা তামিম বুঝে গেছে। রাত 10:45 3জন লেডি ডাক্তার আসে শিকদার বাড়িতে। তারা এসে শুভার হাত ড্রেসিং করে দিয়ে শরীরের তাপমাত্রা চেক করে মেডিসিন দিয়ে চলে যায়। যতক্ষণ ডাক্তার ছিল ততক্ষণ শুভার মাও ছিল তাদের সাথে। তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। শুভার খুব অনুশোচনা হয় নিজের এমন করুণ দশা দেখে। সে চুপচাপ সব সহ্য করে নেয়। ডাক্তাররা চলে গেলে শুভা কিছুক্ষণ একা থাকে তার রুমে। তারপর তার মা বাবা একসাথে প্রবেশ করে রুমে। শুভার মা বাবা এসে তার পাশে বসে। এত সুন্দর মেয়েটার মুখ এত মলিন দেখে ভেতর অবধি কেঁপে ওঠে শুভার বাবার। তোকে আমি সন্দেহ করি না মা। বাবার হঠাৎ এমন কথায় মুখ তুলে তাকায় শুভা তার বাবার দিকে। তার বাবাও শুভার মাথায় হাত রাখে। আমি তোকে বিশ্বাস করি শুভা, কিন্তু আমি নিরুপায় মা। যেদিন তোর নিজের সন্তান হবে সেদিন বুঝবি সন্তানদের আগলে রাখা কতটা কষ্টের। শুভার বাবার কথা শুনে শুভার চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে। তুই তামিম সরকারকে কল দিয়ে বল বিয়েটা কিছুদিন পিছিয়ে দিতে। কথাটা বলেই শুভার বাবা উঠে চলে যায়, সাথে তার মাও। কিন্তু শুভা তো জানে তার কোনো লাভ নেই। তামিম কোনো দিনও পিছিয়ে দেবে না বিয়েটা। শুভা কী করবে কিচ্ছু বুঝতে পারে না। একদিকে তামিম, আরেকদিকে তার পরিবার। খুব দোটানায় পড়ে যায় শুভা। সরকার বাড়ি আজকের ঘটনার পর একটার পর একটা প্রেস ব্রিফিং করতে থাকে ডিআইজি এবং অন্যান্যরা। কিন্তু সকলেই জানতে ইচ্ছুক তানভীর সরকার ঠিক আছে কিনা। তানভীর সরকার পাওয়ারে আসার পর সবথেকে বেশি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে উনি। তাই ছেলে যেমনই হোক বাবাকে সবাই পছন্দ করে। প্রেস ব্রিফিংয়ের জন্য তৈরি হচ্ছিল তানভীর সরকার। ঠিক তখনই তামিম এবং তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তামিমকে দেখা মাত্র অনেকেই ঘামতে শুরু করে আর দোয়া করতে থাকে এই শেষ প্রহরে যেন আর রক্ত দেখতে না হয়। তামিম এসে তার আব্বাজানের সাথে দাঁড়ায়। পুরো প্রেস ব্রিফিংয়ে তামিম তানভীর সরকারের পেছনে ছায়া মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। প্রায় 20 মিনিট ধরে লাইভ চলে। তারপর সব কিছু বন্ধ করে তানভীর সরকার ছেলেকে নিয়ে খেতে বসে।
বরাবরের মতো এবারও নিজের হাতেই খাওয়াচ্ছে তানভীর সরকার তার ছেলেকে। পাশে আয়েশা বেগম বসা। ছেলে বাড়ি আসলে আয়েশা বেগম সকল কিছু বাদ দিয়ে তার পেছনেই থাকে। যার সাথে দেখা করতে গিয়েছিলেন তার সাথে দেখা হলো? তানভীর সরকারের মুখে হঠাৎ এমন কথা শুনে মৃদু হাসি দেয় তামিম। জি আব্বাজান। আপনি কি শরম পাচ্ছেন বাবাজান? তামিম সরকার শরম পায়? তামিম তার দিকে তাকিয়ে বলে, আব্বাজান, তামিম এত বড় হয় না যে নিজের বাবার মুখে নিজের প্রেমিকার কথা শুনে একটু লাজ লজ্জা পাবে না। আপনি আমার আব্বা, গুরুজন। আপনার সাথে কথা বলতে গেলেও আমি হিসাব করে কথা বলি, সেখানে নিজের প্রেমের কথাটুকু একটু লজ্জা দেয় আব্বা। বাবার প্রতি ছেলের এত শ্রদ্ধা এবং ভালোবাসা দেখে তানভীর সরকার এবং আয়েশা সরকারের মন জুড়ে যায়। তামিম বেপরোয়া হলেও নিজের বাবা মায়ের সামনে ঠিক থাকে, এটাই অনেক। তামিমের এমন পরিস্থিতিতে এক বাক্যে বলা যায়, জাতি মাতাল কিন্তু তালে ঠিক। খুব কম সময় এমন যায় যখন সরকার বাড়িতে রক্তের বন্যা যায় না বা বয় না। তামিম ঠান্ডা মস্তিষ্কে থাকে এবং তার রাগ কন্ট্রোলে থাকে। কিছু মানুষ থাকে না, যাদের সারা জীবনটাই কেটে যায় হৃদয়হীন, ভালোবাসাহীন, মমতাহীন ভাবে, কিন্তু তারা যখন কারো মায়ায় আটকায় তখন পুরো পৃথিবীটাই এক করে ফেলতে পারে তাকে নিজের কাছে রাখতে। তামিমের বেলায়ও ঠিক তাই হয়েছিল। সে জীবনের 28টা বছর একজন হিংস্র মানুষ হিসেবে কাটিয়ে দিলেও সুভা তার জীবনে আসার পর তার পাথরের মতো মনও গলতে শুরু করে দেয়। তামিমকে দেখলে সবাই ভয় পায়, কিন্তু তামিম চায় এই সবার মধ্যে সুভা যেন না পড়ে। তামিম চায় সুভা তাকে ভালোবাসুক, খুব ভালোবাসুক, তাকে নিজের বুকে আগলে রাখুক, তার আঁচলে বেঁধে রাখুক তামিমকে। হাজারটা খুন করেও যার বিন্দুমাত্র কষ্ট লাগে না, সে মানুষটা একদিন খুব কষ্ট পেয়েছিল, অনেক কষ্ট পেয়েছিল। যেদিন সে শাড়ি পরার অপরাধে সুভার গালে থাপ্পড় এবং আগুন দিয়ে তার হাতের অনেকটুকু অংশ পুড়িয়ে দিয়েছিল। তামিম কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলেনি, সবসময় মেয়ে মানুষকে সম্মানের চোখে দেখেছে। কিন্তু যেদিন সে সুভার গালে চড় মারে, সেদিন নিজেই নিজের হাত কাঁচে বাড়ি মেরে কেটে ফেলে। তামিম তার ভালোবাসা প্রকাশ করতে পারে না ঠিকই, কিন্তু সুভার জন্য তামিম যে কোনো ভাষায় নিজের ভালোবাসা প্রকাশ করতে ইচ্ছুক। পরের দিন ইলেকশন যত ঘনিয়ে আসছে, তামিমের ব্যস্ততাও তেমন বেড়ে যাচ্ছে। কিন্তু 5 দিন পর সে তার শখের নারীকে নিজের করতে চলেছে, সেটা সবসময় তার মাথায় চলে। খুব সকালে ঘুম থেকে ওঠে তামিম। আজকে তাকে যেতে হবে পার্লামেন্টে। বিরোধী দলের নেতারা আজকে নতুন করে কোনো ধামাচাপা দেওয়া বিষয় তুলে আনে, সেটা দেখার জন্যই তামিমের সংসদে যাওয়া। কিন্তু তামিম একা নয়, সাথে তানভীর সরকারও যাচ্ছে, কারণ সামনে এমপি নির্বাচন, আর জনগণের ভোটের মাধ্যমে এমপি নির্বাচন হওয়ার পর সংসদে মন্ত্রী নির্বাচন হয়। 300 আসনের মধ্যে যেই দল বেশি সংখ্যায় ভোট পায় সেই দল ক্ষমতায় আসে এবং তারা নিজেদের মধ্য থেকে একজনকে মন্ত্রী নির্বাচন করে। তামিম এমপি নির্বাচনে জয়লাভ করবে, এটাতে শতভাগ শিওর সে। কিন্তু সংসদে এই 300টি আসনের মধ্যে 290টা আসনের ভোট তানভীর সরকারের দলের পক্ষে যেন আসে, এটা নিয়ে তামিমের পরিকল্পনার শেষ নেই। এর মাঝেও তামিমের একটা খটকা লেগেই থাকে। তাদের দল ক্ষমতা অর্জন করার পর প্রধানমন্ত্রী হিসেবে তানভীর সরকারের জায়গায় নিজেদের কার চালাকিতে অন্য কাউকে দেবে না, কি দেবে না, এটা নিয়েও বেশ সন্দেহ বাতিক আছে তামিমের মনে। কিন্তু তাদের চিন্তার কোনো বিষয় নয়। যেখানে টাকা দিয়ে বাঘের চোখ পাওয়া যায়, সেখানে মাননীয় স্পিকার খুরশেদ আলমকে যে কেনা হয়নি, সেটা বলাই বাহুল্য। সব কিছু যেন তানভীর সরকারের পক্ষে হয়, সেটা নিয়ে তামিমের লীল চক্র। প্রতিদিনের মতন আজকেও সেম একই গেট আপে বের হয় তামিম, কিন্তু আজকে সাদা পাঞ্জাবিতে একদম যুবরাজ লাগছে তাকে। তামিম নিচে নেমে দেখে তানভীর সরকার তার জন্য অপেক্ষা করে বসে আছে নিচে। আসসালামু আলাইকুম আব্বাজান, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম বাবাজান। ঘুম ঠিকঠাক হলো? জি আব্বা। চলেন তাহলে বের হই, নাস্তা পাওয়াটা অফিসে করব। জি ঠিক আছে আব্বা। তানভীর সরকার এবং তামিম সরকার বের হয়ে যায় এবং তাদের পিছু থাকে হাই সিকিউরিটি জোন। গাড়িতে বিভিন্ন বিষয় নিয়ে আলাপে মগ্ন থাকে তানভীর এবং তামিম সরকার। সংসদ ভবন। তামিম এবং তানভীর সামনে পেছনে ডেস্কে বসে, তাদের আশেপাশে বাকি এমপি এবং বিরোধী দলের এমপিরা বসে। সকাল 10:30টায় সংসদের আলোচনা শুরু হয়। মাননীয় স্পিকার আসার পর সকলে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদান করেন এবং ধীরে ধীরে কার্যক্রম শুরু হয়। আজকের পার্লামেন্টের বিষয় ছিল তানভীর সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।
মোখলেস বসু আজকে খুব কড়া একটা মুড নিয়ে বসে। না তানভীর সরকারকে আজকে হেনস্থা এবং আসন্ন প্রধানমন্ত্রী নির্বাচন থেকে সরাতেই হবে। মাননীয় স্পিকার, একজন প্রধানমন্ত্রী যদি সরকারের টাকা মেরে নিজের পকেট ভরায় তাহলে দেশ কিভাবে চলবে? মোখলেস বসুর কথা শুনে তানভীর সরকার চুপচাপ বসে থাকলেও তামিম খুব কড়া নজরে ঘাড় বাঁকিয়ে তাকায় তার দিকে। তিনি আরও বলেন, তানভীর সরকার গত 15 বছরে দেশের সাধারণ জনগণের টাকা মেরে নিজের পকেট ভরিয়েছে। এই সরকারের উচিত তাকে মন্ত্রিত্ব থেকে বাতিল করা এবং আসন্ন নির্বাচনে তানভীর সরকারের দলকে বহিষ্কার করা। এমন চোর দ্বারা কি দেশ চলে মাননীয় স্পিকার? আই অবজেক্ট মাননীয় স্পিকার। তামিম দাঁড়ানোর সাথে সাথে মোখলেস সহ বিরোধী দলের নেতারা একটু ঘামতে শুরু করে। তামিম চোখ বন্ধ করে নিজেরা কন্ট্রোল করে। এটা সংসদ না হয়ে যদি অন্য কোথাও হতো, এতক্ষণে মোখলেস বসুর 4 টুকরো লাশ বুড়িগঙ্গায় ভাসত। প্রসিড। ধন্যবাদ মাননীয় স্পিকার। তামিম একটু বাঁকা হাসি দিয়ে মোখলেস বসুর দিকে তাকায় আর তার নোট সামনে নিয়ে বলতে শুরু করে, মাননীয় স্পিকার, গত 15 বছর ধরে আমার মন্ত্রী তানভীর সরকার এই দেশ এবং দশের জন্য কি কি করেছে সেটা জনগণের জানে এবং রাজস্ব করের প্রতিটি হিসাব উনি দিতে পারবে। কিন্তু মাননীয় স্পিকার, যিনি আসলে চুরি করে কানাডার বেগুন পাড়া নিজের কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি করেছে, সে কি নিজের জোচ্চুরির হিসাব দিতে পারবে? তামিমের কথায় বাকি নেতারা তাদের ডেস্কে হাত দিয়ে তালি দিতে থাকে, যার অর্থ তারা তাকে সমর্থন করছে এবং একমত। অপরদিকে মোখলেস বসু ঘামতে শুরু করে। তামিমের কথায় মোখলেস বসু আপত্তি প্রকাশ করলেও তা ওভার রুল হয়ে যায়। তাকে থামিয়ে তামিমকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, বিষয়টা এমন হলো না, বউ আমার কিন্তু সংসার করছে আরেকজন, মানে নিজের লুঙ্গিতে গিট্টু না দিয়ে অন্যের লুঙ্গি সামলাতে যাচ্ছে। এদিক দিয়ে নিজের লুঙ্গি খুলে সম্মান শেষ। আবারও সংসদের ডেস্কে করতালির ধ্বনিতে মুখরিত হয়। মাননীয় স্পিকার, যার বউ তার সামলানো উচিত। নিজের অবৈধ বউ ঘরে রেখে আরেকজনের বৈধতা নিয়ে কথা বলা আর হেগে নিজের গু নিজেই খাওয়া একই কথা। আই অবজেক্ট মাননীয় স্পিকার। যদি তামিম সরকারের কোনো প্রমাণ না দেখাতে পারে তার এমপি পদ বাতিল করা হোক। তামিম সুন্দর মতো কিছু নথি পেশ করে সকলের সামনে, যার দ্বারা এটা প্রমাণ হয়ে যায় যে মোখলেস বসু একজন অর্থ পাচারকারী। তাই আসন্ন নির্বাচনে তার মন্ত্রিত্ব বাতিল ঘোষণা করা হয় এবং তার সকল সম্পত্তি দুদক দ্বারা জব্দের ব্যবস্থাও তামিম করে। সংসদ শেষে তামিম এবং তানভীর সরকার বাকি নেতাদের সাথে পার্ট অফিসে যায়। নির্বাচনের আর 1 মাস বাকি। এর মাঝে তামিম কোনো ঝামেলা চায় না। প্রায় সারাদিনই তামিমের কাটে ভীষণ ব্যস্ততার মাঝে। এর মাঝে তেমন কারো কোনো খোঁজও নেয়নি সে। কিন্তু হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন আসে, যেটা দেখার পর তামিমের মাথা 90 ডিগ্রিতে ঘুরে যায়। তার রাগের পারদে চোয়াল শক্ত হয়ে যায়। তামিম ওঠে, তার জিপ নিয়ে বেরিয়ে পড়ে, সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। সুভার হাত পুড়ে যাওয়ার ফলে বাসা থেকে বের হয় না সে। সারাদিনই বাসায় কাটে তার। কিন্তু বিকেলবেলা কলি কাকলি তাকে জোর করে বাইরে নিয়ে যায়, তার মন ভালো হবে বলে। সুভার মাও খুব জোর করে মেয়েটার মন একটু হলেও ভালো হবে। সুভা নর্মাল চিকেন কুর্তি পরে, মাথায় ঘুমটা দিয়ে বেরিয়ে পড়ে বান্ধবীদের সাথে। তারা 3 জন মিলে আরশিনগরের ছোট লেকের পাড়ে যায়। বিকেলবেলা বাতাসে গাছপালা দুলতে থাকার দৃশ্য দেখা মনোমুগ্ধকর। আজ অনেকদিন পর সুভার মন ভালো হয়ে যায়। কিন্তু সেদিকে বিকেলবেলা প্রায় বখাটে ছেলেরা আড্ডা দেয় এবং মেয়েদের টিজও করে। সুভা এবং তার বান্ধবীরা ফুচকার দোকানে দাঁড়ায়, অর্ডার দিয়ে সুন্দর মতো দাঁড়িয়ে থাকে। কিন্তু কিছু বখাটে ছেলেরা তাদের উদ্দেশ্য করে অনেক কমেন্ট করে, যেটা স্বাভাবিক নয়। সুভা এবং তার বান্ধবীরা উঠে অন্যদিকে যেতে থাকে। শুধু শুধু ঝামেলার দরকার নেই। অনেকক্ষণ হাঁটার ফলে পা একটু ব্যথা লাগে সুভার, আর হাতেও বেশ টান টান ভাব অনুভব করে। সুভা নিজের হাতের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। হঠাৎ বেখেয়ালিভাবে হাঁটার জন্য সামনে কারো একজনের সাথে ধাক্কা খায় সে। তাল সামলাতে না পেরে যখনই পড়ে যেতে নাই, তখনই সামনে থাকা ব্যক্তিটা তার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। হঠাৎ এমন হওয়া রাগান্বিত হয়ে সামনে তাকাতে সুভার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে আসে। সামনে থাকা ব্যক্তিটার চোখ অসম্ভব রকম লাল। খুব শক্ত করে তামিম সুভার হাত ধরে।
তামিম সুভার হাত খুব শক্ত করে ধরে তাকে নিয়ে গাড়ির কাছে যায় আর ধাক্কা মেরে গাড়িতে বসায়। খুব জোরে গাড়ি স্টার্ট দিয়ে নিজের ব্যক্তিগত পার্টি অফিসে চলে আসে তামিম। সারা রাস্তা সুভা খুব ভয়ে থাকে, আজকে না জানি কি হয় তার সাথে। তামিম গাড়ি থামিয়ে সুভাকে টেনে নিয়ে তার চেম্বারে ঢোকে। সেখানে পূর্ব হতেই তার কয়েকজন লোক ছিল। তামিম চেম্বারে ঢুকে সুভাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং দরজা লক করে এক পা করে সামনে বাড়ায়। তামিমকে এগোতে দেখে সুভা উঠে পিছাতে থাকে। কার পারমিশনে বের হয়েছিলে? কারো না। তামিম সুভার কোমর ধরে, এক হাত দিয়ে টেবিলে থাকা জিনিসপত্র ফেলে দিয়ে সুভাকে টেবিলে ফেলে, তার উপরে ভর দিয়ে ঝুঁকে পড়ে। তামিম সুভার বাহুতে খুব জোরে চাপ দিয়ে ধরে, যার ফলে পুরো জায়গায় আবারও ব্যথা পায় সুভা। আমার লাগছে তামিম। লাগুক, তোকে যে জানে মারতেছি না, এটা অনেক। প্লিজ মাফ করে দেন। সুভা খুব জোরে জোরে কেঁদে ওঠে। আমার ডিকশনারিতে মাপ বলতে কোনো শব্দ নাই সুভা। দোষ করছিস, শাস্তি পাইতে হইব এখন। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে থাকে আর সুভার ভয় বাড়তে থাকে। তামিম সুভার মুখের কাছে নিজের মুখ আনতেই সুভা চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতে সুভার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিমের সেদিকে কোনো ধ্যান নেই, তার রাগের কাছে কোনো কিছুই ম্যাটার করে না। তামিম সুভার ঠোঁট ছুঁই ছুঁই সামান্য একটু গ্যাপ। আস্তাগফিরুল্লাহ। তামিম হুট করে উঠে দাঁড়ায় এবং সুভার পাশে হেলান দিয়ে বসে। তামিম উঠে দাঁড়াতেই সুভা একটু একটু করে চোখ খোলে। বিয়ের আগে এত কাছে আসলে গুণ হয় সুভা। সুভা চোখ বাঁকিয়ে তামিমের দিকে তাকায়। একটু আগে তো তামিম নিজেই সুভাকে জোর করতে যাচ্ছিল, আর এখন এমনভাবে বলছে যেন সুভা নিজেই তামিমের কাছে এসেছে। যাতে মাতাল তালে ঠিক লোকদের মতন ভয়ঙ্কর লোক মনে হয় না দুনিয়াতে কেউ আছে। এরা নিজের জাতও ঠিক রাখে, আবার ভর সন্ধ্যায় মাতালও হয়। তামিম উঠে সুভাকে দাঁড় করায় এবং তাকে নিয়ে সোফাতে বসায়। সুভা মুখ গোমরা করে বসে থাকে। তামিম কিছু বলার আগেই সুভা খুব শক্তভাবে তামিমের দিকে তাকায়। আপনি অনেক ভয়ঙ্কর তামিম। সুভার কথা শুনে তামিম হেসে ওঠে আর সুভার বাহু ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তামিম নিজের হাতে সুভার চোখের পানি মুছে দেয়। আমার ভালোবাসা এর থেকেও ভয়ঙ্কর সুভা। তামিম সুভার চুল ঠিক করতে করতে বলে, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। প্রেমিকা হইছো তাতে অবস্থা, বউ হইলে কেমন সামলাবো আমাকে? আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করবেন তামিম? সুভার কথা তামিমের কান অবধি যেতেই তার মস্তিষ্কের রগগুলো আবার জেগে ওঠে। কিছুক্ষণের জন্য চুপচাপ হয়ে যায় তামিম। তার চোয়াল এতটাই শক্ত যে যে কোনো সময় সুভাকে গিলে খেতে প্রস্তুত। তামিম উঠে চোখ বন্ধ করে উল্টো দিকে ফেরে। বাড়ি যাও সুভা। তামিম তার লোক দ্বারা সুভাকে বাড়ি পাঠিয়ে দেয় আর নিজে চেয়ারে গায়ে লিয়ে বসে। বেশ অনেকক্ষণ তামিম চুপচাপ বসে থাকে, যতক্ষণ না সুভাকে বাড়ি পৌঁছে দিয়ে তার লোকেরা তাকে ইনফর্ম করছে। সুভা বাড়ি যাওয়ার সাথে সাথে তার লোকেরা তাকে জানিয়ে দেয় যে সুভা সাবধানে বাড়ি পৌঁছে গেছে। তামিম তার চেয়ারে খুব আরাম করে বসে সিগারেট ধরিয়ে ধোঁয়া উড়াতে থাকে। মাহির, জি ভাই। ব্যবস্থা করো। ওকে ভাই। সুভা বাড়ি আসতে তার মা বাবা হাজারটা প্রশ্নের তীর ছুড়ে দেয় তার দিকে। সুভা এসবে এখন অভ্যস্ত, কিন্তু মাঝে মাঝে নিজেকে নর্দমার নোংরা কীটের মতো মনে হয় সুভার। বাবা মা যখন তার একজন সন্তানকে অন্য চোখে দেখা শুরু করে, তখন তার জন্য পুরো পৃথিবীটা কালো অন্ধকারে ভেসে যায়। সুভা নিজের রুমে এসে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। এভাবে কি একজন মানুষের জীবন চলে? এমন কি কেউ নেই যে তাকে এমপি তামিম সরকারের হাত থেকে রক্ষা করবে? সুভার পক্ষে লড়াই করা সহজ নয়। একজন এমপির বিরুদ্ধে লড়াই করলেও প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায়? তামিমের 2 সেকেন্ডও লাগবে না তাকে এবং তার পরিবারকে পৃথিবীর ম্যাপ থেকে গায়েব করতে। আজকাল সততা টাকার নোটের ভারীতে চাপা পড়ে যায়। বলা সহজ, প্রতিবাদী হয়ে লড়াই করো, কিন্তু যে দেশের মন্ত্রীর হাত রাঙানো, যে দেশে আপনি প্রতিবাদী হয়ে ঠিক কতদিন বাঁচবেন এটা বলাই বাহুল্য। সুভা তার পরিবারের কথা ভেবে মুখ বুজে সব সহ্য করলেও আজকে তার পরিবারের চোখে সব থেকে বেশি দোষী সে নিজে। একে বোধহয় বলে নিজের হাতে বিষপান করে মরা। সরকার বাড়ি। কিন্তু তামিম তো অন্য কাউকে পছন্দ করে ঝর্ণা।
কিন্তু বিয়ে তো আমাকেই করতে হবে রুপি। তামিম আমার অবাধ্য ছেলে, ওর যাকে পছন্দ ও বিয়ে করতে পারে। মা হিসেবে আমি জোর করব না, আর আমার ছেলের খুশিতে কেউ আসলে সেটাও সহ্য করব না। কথাটা বলি আয়েশা বেগম চলে যায় রান্নাঘরে, আর ঝর্ণা বসার ঘরেই বসে থাকে। একটা মেয়ে পারে না এমন কোনো কাজ নেই ফুপি, তাই তামিম ভাইকে বশ করা খুব বেশি কঠিন হবে বলে মনে হয় না আমার। ঝর্ণা তামিম সরকারের ফুপাতো বোন। ছোটবেলা থেকেই তামিমের এই বেপরোয়া চলাফেরা দাপুটের সাথে উঠা বসা তার পছন্দ, তাই সে মনে প্রাণে ঠিক করে ফেলেছিল তামিমের বউ হবে। কিন্তু তামিম আশেপাশে আসতেই তার ভয় বেড়ে যেত, কারণ তামিম কথা কম আর খুন বেশি করে। তাও তামিম সরকারের বউ হওয়ার লোভ সে সামলাতে পারে না। তামিম একটা মেয়েকে পছন্দ করে জেনে তার রাগের সীমা বেড়ে যায়। যে করেই হোক তামিমকে তার চাই। রাত 11:30। সুভা তখন তার রুমেই ছিল। হঠাৎ খুব বিশ্রী পোড়া গন্ধ তার নাকে ভেসে আসে। গন্ধের অস্বস্তি খুঁজতে যেতেই সুভা নিজের বাবা মায়ের চিৎকার শুনে নিচে দৌড়ে আসে। নিচে আসতে আশেপাশের মানুষের আর্তনাদ তার কানে ভেসে আসে। আগুন সুবাহা, জলদি বের হ। সুভা তার মা বাবা এবং ভাইয়ের সাথে হন্তদন্ত হয়ে বের হতেই চারপাশ দেখে আটকে ওঠে। তাদের বাড়ি ছাড়া আশেপাশের সকল বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষগুলো হঠাৎ চুপ হয়ে উল্টো দিকে তাকিয়ে থাকে। সুভা পেছনে তাকাতেই দেখে তামিম তার জিপের সামনে হাত ভাঁজ করে চোখে কালো চশমা দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার চারপাশে তার লোকেরা দাঁড়িয়ে আছে। সুভা বাইরে আসা মাত্র তামিম একটা মাইক হাতে নেয়। প্রিয় এলাকাবাসী, যদি প্রিয় থেকে পুরো এলাকাবাসী না হতে চান তো সুন্দর মতো ময়নুল উদ্দিন শেখদারের বড় মেয়ে শোভা শেখদারকে বলুন নিজ ইচ্ছেতে আমাকে বিয়ে করতে রাজি হতে। তামিম মাইক নামিয়ে সুন্দর মতো আবার হেলান দিয়ে দাঁড়ায়, আর সকল বাড়ির লোকরা সুভাকে ঘেরাও করে দাঁড়ায় আর কেঁদে কেঁদে তাকে আকুতি মিনতি করতে থাকে। তামিমের এই অমানুষের রূপটা দেখে আজকে তার ভয় না বরং ঘৃণার সৃষ্টি হলো সুভার মনে। সাকিব, ভাই। উড়াই দে। তামিমের নির্দেশ মতো সাকিব তার বানানো স্পেশাল বোমা নিয়ে সামনে এগোতে থাকে। সাকিবকে সামনে এগিয়ে আসতে দেখে সকলের কান্নার পরিমাণ বেড়ে যায়। তারা সুভাকে অনুরোধ করে আরও গভীরভাবে। এতগুলো মানুষের বুক ফাটা আর্তনাদ দেখে সুভা তামিমের দিকে ছুটে যায়। সুভাকে কাছে আসতে দেখে তামিম 2 কদম বাড়িয়ে সামনে দাঁড়ায়। আমি আপনাকে বিয়ে করতে চাই তামিম। নিজ ইচ্ছেতে? জি। আমি কি তোমাকে জোর করেছি? না। তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। মুসলমানের এক কথা, নিজ ইচ্ছেতে আমাকে বিয়ে করতে রাজি হয়েছ, পরে আবার বলো না আমি জোর করছি। তামিমের কথা শুনে সুভার চোখের পানি গড়িয়ে পড়ে। এতগুলো বাড়ি জ্বালিয়ে মানুষদের কষ্ট দিয়ে তাদের প্রাণে মারার ভয় দেখিয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে বলানোকে কি নিজ ইচ্ছেতে রাজি হওয়া বলে? তামিম এসে সুভার চোখের পানি মুছে দেয় আর হাঁটু গেড়ে বসে। নিজ ইচ্ছা বিয়ে করবা আমাকে? সুভা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তামিম তার পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে সুভার হাতে পরিয়ে দেয়। চারপাশে আগুন জ্বলছে দাউ দাউ করে, আর তামিম হাঁটু পেরে বসে সুভাকে প্রপোজ করছে। দৃশ্যটা কোনো সিনেমার শুটিংয়ের থেকে কম নয়। তামিম রিং পরিয়ে দিয়ে সুভার সামনে দাঁড়ায়, তারপর একটু নিচু হয়ে সুভার কপাল বরাবর চুমু দেয়। সুভা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। তামিমের প্রতিটি ছোঁয়া তার কাছে বিষাদময় লাগে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম সুভার চোখের পানি মুছে দেয় এবং সুভার দুগাল আলতো করে ধরে। এটা শুধু একটা আংটি ছিল না শোভা, তুমি তামিম সরকারের আমানত, এটা তার প্রমাণ। বাড়ি ঘরগুলো পুড়ছে তামিম। আমার মন আরো বেশি পড়তেছে শোভা, সেদিকে ধ্যান দাও। তামিমের এমন ভাবহীন কথায় সুভার মুখ আরও শক্ত হয়েছে। সে কি আশেপাশের মানুষগুলোর আর্তনাদ শুনতে পারছে না? তার কানে কি অসহায় মানুষগুলোর বুক ফাটা চিৎকার পৌঁছে যাচ্ছে না? হঠাৎ করে ঝুম বৃষ্টির মতো পানি পড়া শুরু করে। বৃষ্টির বর্ষণগুলো খুবই ভারী, কিন্তু বৃষ্টি তো হওয়ার কথা ছিল না। আর না আকাশ বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস দিয়েছিল। তাহলে সুভার তখনই মনে পড়ে তার বাবার বলা কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর কথা। যেভাবে বিমান দ্বারা সোডিয়াম, পটাশিয়াম এবং সালফিউরিক অ্যাসিড মেঘে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বৃষ্টি করানো হতো। কিন্তু এটা তো আরব আমিরাতে করানো হয়, তাহলে কি বাংলাদেশেও করানো হলো? অবশ্য প্রধানমন্ত্রীর ছেলের কাছে কি এসব অসাধ্য কিছু, যার মাধ্যমে দেশ চলে তার পাওয়ারে তার ছেলে যে কোনো কিছু ধ্বংস করতে পারবে না, এটা বলাই বাহুল্য।
সেখানে বৃষ্টি করানো, ফাইটার জেট দিয়ে প্রপোজ করা, পুরো এলাকা জ্বালিয়ে দেওয়া বা একটা পুরো কলেজ উড়িয়ে দেওয়া তো আহামরি কিছু নয়। টাকা কালোকে সাদা আর সাদাকে কালোও বলতে পারে। টাকা জিনিসই এমন, টাকার সামনে শুধু জিনিসপত্র বিক্রি হয় না, এখন মানুষ আরও বেশি বিক্রি হয়। সুভা হাঁ মেলে আকাশের পানে তাকিয়ে থাকে, আর তামিম সুভার ভিজে যাওয়া মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অত্যধিক ফর্সা হওয়ার কিছুক্ষণ পানিতে থাকায় গোলাপি আভায় পরিণত হয় সুভার মুখ। সৌন্দর্যের দিক দিয়ে সুভাকে 1 নম্বরে রাখা যায়। তার মুখ দেখলে যে কেউ ঘায়েল হতে সক্ষম। তামিমও এক নজরে ঘায়েল হয়েছে। তামিম একদিনের ব্যবধানে সুভার জন্ম থেকে শুরু করে এই অবধি সব কিছুর ইনফরমেশন নেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছিল যদি সুভার কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে তাকে দুনিয়া ছাড়া করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সুভা সিঙ্গেল ছিল। এই যুগেও এসে আজ অবধি প্রেম না করায় তামিম আরও বেশি আকৃষ্ট হয়ে পড়ে সুভার প্রতি। সেদিন থেকে এই অবধি তামিমের পাগলামো আরও দ্বিগুণ মাত্রায় বাড়তে থাকে সুভার প্রতি। বৃষ্টির মাত্রা খুব ভারী হতে থাকায় সুভা 2 কদম পিছিয়ে যায় এবং উল্টো দিক করে নিজের বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। সুভা পা বাড়াতেই তামিম সুভার বাহু ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। সুভা ধাক্কা খায় তামিমের বুক বরাবর, আর তামিমের হৃদস্পন্দন আরও বেড়ে যায়। তামিম সুভার মুখে আসা চুলগুলো সরিয়ে দেয় আর সুভার মুখ বরাবর নিজের মুখ নামিয়ে বলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কমলো চিন্তা আমার। তামিমের এমন রোমান্টিক আন্দাজ খুব কমই দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে আরশিনগরে বেশিরভাগ মানুষ দেখলেও তামিমের এমন অপ্রকাশিত দিক কিন্তু বেশিক্ষণ কেউ তাকিয়ে থাকেনি, বরং উল্টো দিক হয়ে ঘুরে দাঁড়ায়। তামিমের লোকরা তাদের ইশারা করে ঘুরতে, তারাও ঘুরে দাঁড়ায়। তামিমের এমন আচরণ সুভার মনে আরও ভয় জাগিয়ে দিল। তার পরিবার কি তাকে দেখছে ভাবে? বাবা মায়ের সামনে একজন অবিবাহিত মেয়ের সাথে এমন আচরণ করে তাহলে কি সেই মেয়ে আর তার মা বাবার সামনে মুখ দেখাতে পারে? নিজের লাজ লজ্জা বলেও তো একটা ব্যাপার থাকে। এমন পরিস্থিতি যেন কোনো শত্রুর না হয়। 3 দিন পর আমার বিয়ে উপলক্ষে সরকারি ছুটি থাকবে, সবাই আসেন। না আসেন না, টিভিতে লাইভ দেখেন। তামিম সরকারের সাথে শোভা শিকদারের বিয়ে। কথাটা বলেই তামিম তার কালো চশমা ঠিক করে নিজের জিপের দিকে যেতে থাকে। সুভাও তার বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। আজকে প্রকৃতি যেন সুভাকে তার করুণ পরিণতির ভবিষ্যতের ইঙ্গিত দিল। জিপের কাছাকাছি যেয়ে তামিম আবার পেছনে ফিরে তাকায়। সুভা তখন তার বাড়ির গেটের সামনে এসে পড়েছিল। এই রাত পড়ে। হঠাৎ তামিমের ডাকে সুভাও পিছনে ফিরে তাকায়, না জানি আর কোন জিনিসের জন্য রাজি করাবে তাকে। সুভা মনে সংশয় নিয়েই পেছনে ফিরে তাকায়। ভুলেও রিং খোলার চেষ্টা করো না, নাহলে হাত কেটে সরকার বাড়ির সামনে ঝুলিয়ে রাখবো। আসতে যাইতে দেখবো আর তামিম সরকারকে স্মরণ করবা। তামিম থ্রেড দিয়ে সুন্দর মতো চলে যায়। সুভাও দাঁড়ায় না। বাইরে কে কি বলল সেদিকেও কোনো ধ্যান নেই তার। তামিম যে কি করতে পারে সেটা এতদিনে বেশ ভালোই আন্দাজ হয়ে গেছে সুভার। সুভা রিংটার দিকে তাকায়, তাতে ভেতরে খোদাই করা সূক্ষ্ম হাতে ST লেখা, মানে তামিম এবং সুভার নামের প্রথম অক্ষর। ডায়মন্ডে এমন কারুকার্য সুভা দেখেনি। তামিমও যেমন আলাদা, তার কাজও তেমন আলাদা। সুভাকে ভেতরে আসতেই দেখে তার বাবা মা ও ভাই মুখ গম্ভীর করে বসে আছে। অবশ্য বসে থাকাটাই স্বাভাবিক। সুভার বুক ভারী হয়ে আসে। আজকেও কি তার মা বাবা তাকে ভুল বুঝবে? কিন্তু তারা তো বাইরে ছিল, ভেতরে কখন আসলো? হয়তো মেয়ের এমন করুণ পরিণতি 2 চোখে সহ্য হয়নি, তাই ভেতরে চলে এসেছে। সুভা মনে ভয় নিয়ে ভেতরে পা বাড়ায়। সুভা ভেতরে আসতেই তার বাবা ভেতর থেকে গামছা এনে সুভার মাথা মুছে দেয়। সোফা, বাবার ডাকে মুখ তুলে তাকায় সে। উপরে যেয়ে তোর প্রয়োজনীয় সকল কিছু গুছিয়ে নে। কিন্তু বাবা, বাবার উপরে ভরসা নেই? নিজের থেকেও বেশি আছে বাবা। তাহলে যা, ব্যাগ গুছিয়ে নে। আজকে রাত 2টায় তুই আরশিনগর ছেড়ে যাবি। সুভা তার বাবার কথা মতো উপরে চলে যায়, কিন্তু ভয় মনে থেকেই যায়। যেখানে তাকে রাজি করানোর জন্য পুরো এলাকা জ্বালিয়ে দিল, সেখানে সে পালাবে আর প্রধানমন্ত্রীর ছেলে জানবে না, এটা কি সম্ভব? আর পালিয়ে গেলেও তাকে খুঁজতে যে ন্যানো সেকেন্ড লাগবে তামিমের, সেটাও তো সুভার অজানা নয়। কিন্তু আজকে আর বাবাকে নিষেধ করতে পারেনি সুভা। নিষেধ করা মানে তার বাবার উপরে সন্দেহ করা। কোনো মেয়ে নিজের বাবার শক্তির উপরে সন্দেহ করে না।
শুভাও করেনি। সে সুন্দর মতো রাজি হয়েছে এবং ব্যাগ গুছিয়ে ফেলে। ভাই আপনার বিয়ার পুরো দেশ নিশ্চুপ, এটা কি মানা চায়? কালামানিকের কথা শুনে সবাই একসাথে ঠিক বলে সহমত প্রকাশ করে। তাহলে কি লাইফে যে নাগিন ডান্স করবো? ওইটা আমরাই করবো ভাই, আপনি শুধু রাজি হন। কিসের জন্য? পুরো দেশে আতশবাজি ফোটানোর জন্য। তামিম সিটে গা এলিয়ে বসে পড়ে, আর কিছুক্ষণ পর পুরো আকাশে আতশবাজি ফুটতে থাকে। খোলা জিপ হওয়ায় পুরো বিষয়টি সবাই স্পষ্ট দেখতে পায়। সবাই হাঁ হয়েছে। তারা সারাদিন পাশে থেকেও কিছু টের পেল না। আসলে তামিম এবং তার কাজগুলো সম্পর্কে জানা কারো সাধ্য নয়। ভাই একটা কথা কই, বল মাহির। হিরোরা হিরোইনকে সুম্মা দিলে প্রেম হয়, আর আমরা ভিলেনরা দিলেন হয় মামলা। বিষয়টা এমন কেন? কারণ সব ভিলেন সাইকো কিংশুক আর তামিম সরকারের মতো হ্যান্ডসাম হয় না। আমার আর প্রেম করা হইল না। মাহিরের কথা শুনে সাকিব মাহিরের হাত টেনে তার বুকে নেয়। মাহিরও অবাক হয় সাকিবের এমন কাণ্ডে। কিছু শুনতে পারোস? হয় তোর বুক থকাস থকাস করতেছে। না রে শালার ভাই, বোম ফোটাতেছে। তামিম সহ বাকি চারজন সাকিবের দিকে তাকায়। আব্বে হালা, গাড়ি চালা, সামনে দে, না হলে ভাইয়ের শাদি মুবারকের বদলে আমাকে 40 খাইতে লোকজন আইব। সাকিব বা, তোর মনে বোম ফুটতেছে, বিষয়টা তো হজম করার মতো না রে। কমুনা, আবার শরম করে। তুই কি প্রেমে পড়ছিস সাকিব? বিসমিল্লাহ কইরা পইরা গেছি ভাই। সাকিবের কথা শুনে টাকলা মফিজ খুব জোরে গাড়ি ব্রেক মারে, আর তামিম সহ সবাই সাকিবের দিকে তাকায়। সাকিব ভদ্র ছেলের মতন আকাশের দিকে তাকিয়ে থাকে। ভাইয়ের বিয়ার আতশবাজি মেলা সুন্দর লাগতেছে। সাকিব সকলের ধ্যান অন্যদিকে নেওয়ার চেষ্টা করলে কেউ আকাশের দিকে তাকায় না, বরং সাকিবের দিকেই তাকিয়ে থাকে। তারপর সাকিবের পাশে বসা মাহির, কালামানিক, টাকলা মফিজ সাকিবকে উড়াধুরা চড় ঘুষি মারতে থাকে। আমার হয়ে উদাস আলারে। সামনে থাকা পেট মোটা রফিক সবাইকে আরও উস্কে দেয়। শালা আমাগো আগে প্রেমে কেমনে পড়লি তুই? তামিম তার পঞ্চপাণ্ডবের কাণ্ডকারখানা দেখে নিজের কপালে নিজেই চাটি মারে। ভাগ্য করে পেয়েছে এই 5 জন মেন্টাল পিসকে। প্রেমেও যে সকলে মিলে একসাথে পড়া যায়, এটা তামিমের জানা ছিল না। আলা বেঈমানি, একা একা প্রেমে পড়লি? তামিমকে চুপচাপ বসে থাকতে দেখে সকলে একসাথে তার দিকে তাকায় আর শুকনো ঢোক গিলে। তামিম ভেজা কাপড়ে যে বসে আছে এটা তারা ভুলে গিয়েছিল। তামিম সুন্দর মতো নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা গুটিয়ে উপরে উঠাতে থাকে। তামিমকে নিজের হাতা উপরে উঠাতে দেখে সকলে বুঝে যায় আজকে কপালে শনি রবি সবই আছে। পালারে শালার ভাইরা খারা আজকে। সকলে যে যার মতো দৌড়ে লাগায়, আর তামিম লাঠি দিয়ে তাদের পেছনে তাড়া করে। প্রায় অনেক রাতেই তামিমের তাড়া খেয়ে চলে যায় তাদের। আজকেও এর নতুন কিছু না। আতশবাজিগুলো সুভার চোখেও পড়ে। বারান্দা থেকে সেও দেখে সব, কিন্তু এই আতশবাজিই যেন কোনো কাল হয়ে না দাঁড়ায়, এটাই সুভার চিন্তা। সুভার পালানোর বিষয়টা যদি তামিম জানতে পারে, তাহলে তাকে যে এই আতশবাজির সাথে বেঁধে তাকেও উড়িয়ে দেবে না, তার কোনো গ্যারেন্টি নেই। সুভা মন শক্ত করে ভেতরে চলে যায়। আজকে রাত দুটোই হবে তার নতুন জীবনের সূচনা। একজন প্রধানমন্ত্রীর ছেলে কখনো সেলিব্রিটিদের থেকে কম হয় না। তাদের প্রতিটি চলাফেরা, কথাবার্তা সকল কিছুই হয় যুবকদের কাছে অনুপ্রেরণা। কিন্তু তামিমের বেলায় বিষয়টা ছিল ভিন্ন। দেশের সকল মানুষ তাকে জননেতা, সাধারণ মানুষের নেতা, প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে কম কুখ্যাত সন্ত্রাসী এমপি তামিম সরকার নামেই বেশি চিনত। সাধারণত একজন এমপির এত পাওয়ার থাকে না যে পুরো এলাকা জ্বালাতে পারবে, কিন্তু একজন মন্ত্রীর ছেলে দেশ পুড়িয়ে দিলেও কিচ্ছু হয় না। সবাই এটাকে সামান্য অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যায়। তামিমের বয়সের থেকে তার খুনের সংখ্যা বেশি। এমন কেউ নেই যে তার বিরুদ্ধে মুখ খুলবে। সুভার ছেলেবেলার ভয় ছিল তামিম। আরশিনগরে জন্মের সুবাদে সে বেশ কয়েকবার তামিমের পোস্টার এমন খোলা জিপ নিয়ে তামিমকে রাস্তায় যেতে দেখেছে। তামিমকে সুভা যতবারই দেখত মুখ ঢেকে ফেলত, কারণ লোকমুখে শোনা আছে তামিমের পাপের কথা। সুভা কখনো ভাবেনি তার ভয়ে তার কাল হবে। সে 26শে মার্চ তার জীবনের সবথেকে খারাপ অধ্যায় শুরু হবে। সুভা এখনও চিন্তা করে যদি 26শে মার্চে সে কলেজ প্রোগ্রামে না যেত, তাহলে হয়তো তামিমের চোখেই পড়তো না। তার জীবনটাও এমন হতো না, আর 5টা সাধারণ মানুষের মতোই হতো তার জীবন। তামিম এবং তার পঞ্চপাণ্ডব সোজা সরকার বাড়িতে চলে আসে। সরকার বাড়িতে আসতেই দেখা যায় পুরো সরকার বাড়ি খুব সুন্দর করে সজ্জিত।
খানিকটা বিদেশি ধরনের ডেকোরেশন। তামিম বরাবরই খাঁটি দেশি মানুষ, এসব বিদেশি কালচার তার খুব একটা পছন্দ না। তাও বাবার ইচ্ছের বিরুদ্ধে কখনো একটা কথাও বলে না তামিমের জিভ ভেতরে ঢুকতে তার উপরে ফুল বর্ষণ হতে থাকে। তার পঞ্চপাণ্ডব নেমে সোজা নাচতে শুরু করে বাকিদের সাথে। তানভীর সরকার এবং আয়েশা সরকার তামিম আসার কথা শুনে বাইরে চলে আসে। নিজের বাবা মাকে এত খুশি দেখে তামিমের পা দুটো জমে যায়। কি সুন্দর হাসি তার মা বাবার মুখে। আব্বাজান। তানভীর সরকার এবং আয়েশা সরকার দুজনে তামিমের পাশে দাঁড়িয়ে যায়। তানভীর সরকার সোজা তামিমকে বুকে জড়িয়ে নেয়। আমি অনেক খুশি বাবাজান, সব থেকে বেশি খুশি আজকে আমি। আমার একমাত্র ছেলে বিয়ে করতে যাচ্ছে। তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। তানভীর সরকারকে খুব কমই এভাবে হাসতে দেখেছে তামিম। তার চোখে হয়তো একটু ঝাপসা হয়ে এসেও আসলো না, কারণ তামিম সরকার কখনো কাঁদে না, সে কাঁদায়। আমি আজকের মতো খুশি হইনি কখনো বাবাজান। আপনার বিয়ে নিয়ে আমার অনেক শখ ছিল। তামিম খুব মনোযোগ সহকারে তার আব্বাজানের কথা শুনে। আহা, কি খুশি লোকটা আজকে। মনে হচ্ছে ঈদের চাঁদ উঠেছে, আর ভোর হলেই ঈদের আনন্দ বয়ে যাবে চারপাশে। আব্বাজান, আপনি খুশি তো? তানভীর সরকার তামিমের দু গালে হাত দিয়ে তার কপালে চুমু খায়। আপনি জন্মের সময়ও এতটাই খুশি হয়েছিলাম। আয়েশা সরকার তানভীর সরকারকে সরিয়ে ছেলের সামনে দাঁড়ায়। আমার সোনা মানিক, এত ভিজলি কিভাবে? বিয়ের দিন কি অসুস্থ থাকতে চাস? ও একটু ভিজলাম আর কি আম্মা। বাবা আমার বৌমারে নিয়ে আসতি সোজা, ওরে দেখার জন্য তো আর তরে সইছে না আমার। আনবো আম্মা, পরশু দিনই আনবো। তামিম চারপাশে ভালো করে তাকিয়ে দেখে পুরো সরকার বাড়ি এতটাই মনোযোগ সহকারে সাজানো হয়েছে যে চোখ সরানো মুশকিল। আব্বাজান, এটা ইচ্ছে ছিল আমার। জি বাবাজান, বলেন। আমি মসজিদে বিয়ে করতে চাই। মাশাআল্লাহ, সে তো ভালো কথা। আব্বাজান, শুধু তার পরিবার আর আমার পরিবার, আর বেশি কাউকে চাই না। তা করা তো সব থেকে ভালো, কিন্তু আমরা আনন্দ করতে পারবো তো সরকার বাড়িতে? তামিম তার বাবার কথা শুনে মাথা নিচু করে হেসে সম্মতি দিয়ে বাড়ির ভেতরে চলে যায়। দেখছেন কর্তা, আমার তামিম কত পরিবর্তন হয়েছে। আয়েশা সরকারের কথা শুনে তানভীর সরকার বুক ভরে নিঃশ্বাস নেয়। জি গিন্নি, অনেকটাই। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার ছেলে খুন করে আজ বাড়ি ফেরেনি। রাত 1:45। পুরো শিকদার বাড়িতে আজ গা ছমছমে পরিবেশ বিরাজ করছে। ঘড়ির কাঁটা জানা দিচ্ছে কিছুক্ষণের মধ্যে সুভাকে তার জন্মভূমি ত্যাগ করতে হবে। সময় যতটা ঘনিয়ে আসছে সুভার ভয় ও ততটাই বেড়ে যাচ্ছে, সাথে তার হৃদস্পন্দনও। এ কয়দিনে তামিম সম্পর্কে তার ভালো ধারণা হয়ে গেছে। এসবের শেষ পরিণতি কি সেটাও সুভার জানা, কিন্তু শেষ চেষ্টা তো করতেই হবে। সুভা। বাবার ডাকে ধ্যান ভাঙে সুভার। এখনো হাত পা কাঁপছে তার। আয়। সুভার বাবা তার হাত ধরে নিচে নিয়ে আসে, কিন্তু সদর দরজায় তামিমের লোকেরা থাকায় তারা পেছনের দরজায় চলে যায়। তামিম আগে থেকে রাতের বেলা গার্ডদের সুভার বাড়ির সামনে পাহারায় রাখত। যেদিন থেকে সুভাকে তামিম প্রথম দেখেছিল তার পরের দিন রাত থেকেই তামিম এই ব্যবস্থা করে রাখে। সুভার বাবা সুভাকে পেছনের দরজা দিয়ে বের করে দেয় এবং নিজেরাও এক এক করে বের হয়ে যায়। তাদের বাড়ি থেকে একটু দূরে একটা কালো বড় গাড়ি দাঁড়ানো ছিল। সুভা সহ তার পরিবার গাড়িতে খুবই বিচক্ষণতার সাথে উঠে বসে। সুভার ধ্যান এখনও শুধুই তামিমের পরবর্তী পদক্ষেপের উপরে, কারণ সুভা জানে তামিম জানলে ঠিক কি কি হবে তার সাথে। একদিকে পুরো আকাশে আতশবাজি ফুটছিল, অপরদিকে তামিমের প্রেয়সী তার থেকে দূরে সরে যাচ্ছিল। আজকের আকাশটা যেন আরশিনগরে বয়ে আসা নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। সরকার বাড়ি। টিভির বড় স্ক্রিনে সুভার আর নিজের ছবি ছেড়ে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম, হাতে তার ড্রিঙ্কসের গ্লাস। খুব কম সময় এমন যায় যখন তামিম নিজের বাড়িতে বসে এমন ছাইপাশ খায়। তামিম যেদিন নেশা করে বা খুব বেশি ঘোরে থাকে সেদিন সে বাড়ি ফেরে না। নিজের বাবা মায়ের সামনে তামিম কখনো মাতাল হয়ে ফেরেনি, আর না উঁচু আওয়াজে কথা বলেছে। হাজারটা খারাপ দিক থাকলেও নিজের বাবা মায়ের সামনে তামিম ভুলেও কোনো বেয়াদবি করেনি। কিন্তু আজকে তামিম ড্রিঙ্কস করছে না, এটা কষ্টের নয় বরং সুখের। হঠাৎ এক পর্যায়ে গ্লাসটা টেবিলে রেখে তামিম টিভির স্ক্রিনের সামনে দাঁড়ায় আর সুভার ছবি বরাবর চুমু খায়। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
তামিম স্ক্রিনে সুভার ছবিটি ধরতে থাকে। আহা, কি নিদারুণ চাওয়া তার। পৃথিবীতে খুব কম মানুষই আছে যাদের কেউ মন থেকে চায়, যাদের জন্য সব কিছু উলট পালট করে দেয়। সুভাও সেই সৌভাগ্যমানদের মধ্যে পড়ে। তামিম তাকে ঠিক কতটা চায় সেটা তামিম নিজেও জানে না। সারা রাস্তা সুভা এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। আরশিনগরের রাস্তা যতটা ছেড়ে যাচ্ছে ততটাই সুভার বুক ভারী হয়ে আসে। শুধু একটাই চিন্তা সুভার মাথায়, তামিম জানলে কি হবে। সুভার চিন্তার মাঝেই তার ফোন একটু কেঁপে ওঠে। ভাইব্রেট করার ফলে কেউ টের পায়নি তার ফোনের নোটিফিকেশন। সুভা পাশে তাকিয়ে দেখে তার মা ঘুমে আছে, বাবাও ঝিমাচ্ছে, আর ভাই সে তো অনেক আগেই ঘুমিয়ে পড়ে গেছে। সুভা একটু একটু করে ফোন অন করে দেখে কবে আমার বউ হবা সুভা, আর তো দেরি হয় না। তামিমের এই এক লাইন টেক্সটে সুভার চিন্তার পরিমাণ আরও গুণ বেড়ে যায়। তামিম তাকে ছাড়বে না, আর সে তামিমের সাথে থাকতে চায় না। পরিস্থিতি যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে জানে না। ঠিক ভোরবেলা সুভাদের গাড়ি থামে একটা গহীন জঙ্গলের ভেতরে। এটা চিটাগাং নাকি অন্য কোথাও সুভা ঠিক বুঝে উঠতে পারে না। একটা রিসোর্টে এসে গাড়ি থামে সুভাদের। ঘুম ঘুম চোখ নিয়ে সুভার পরিবার নামে গাড়ি থেকে, কিন্তু সুভা এক ফোঁটাও ঘুমায়নি। তার চোখের ঘুম গায়েব হয়ে গেছে। সুভারা নামতে কিছু লোক এসে ফুলের মালা নিয়ে তাদের বরণ করে নেয়। সুভা ঠিক বুঝতে পারে না এভাবে হচ্ছেটা কি। তামিমের ভয় তার মনে এতটাই জেঁকে বসেছিল যে তেমন কোনো কিছু খেয়াল করে না সে। পরিবারের সাথে ভেতরে চলে যায় সে। ভেতরে যেতেই কিছু মেয়ে মানুষ আসে তার সামনে। বাহ, কি মিষ্টি আমার ভাবি। একটা অপরিচিত মেয়ের মুখে ভাবি ডাক শুনে বেশ অবাক হয় সুভা। সে তার মায়ের দিকে তাকায়। আঙ্কেল, ওকে আমরা নিয়ে যাই, দুপুরের মধ্যে রেডি করতে হবে তো। কি রেডি করবেন আপনারা আমাকে? ও মা, বিয়ের কনেকে সুন্দর করে রেডি করব না? কার বিয়ে? কেন, তোমার আর আকাশ ভাইয়ার? সরকার বাড়িতে আয়োজনের ধুম পড়েছে। তামিম সরকারের বিয়ে বলে কথা, আয়োজনের কি শেষ আছে? তানভীর সরকার খুব সকালে ঘুম থেকে উঠে সকল কিছু নিজে দেখে। এত লোক থাকার পরও তানভীর সরকার নিজে সব করছে। আয়েশা সরকারও লেগে আছে কাজে। ছেলের বিয়ে নিয়ে তার আহ্লাদের শেষ নেই। ছেলের বউয়ের জন্য 100 ভরি গহনা হয়তো আনিয়েছে উনি। যদিও এত কিছু সুভাকে পড়াবে না, তাও আহ্লাদের শেষ তো নেই। সবাই যখন যে যার মতো কাজে ব্যস্ত, ঠিক তখনই তামিম হন্তদন্ত হয়ে নিচে নামে। তামিম নামতে নামতে তার পঞ্চপাণ্ডব কোথা থেকে এসে হাজির হয়। এই সাকিব। এই লন ভাই। তামিম সাকিবকে ডাকা মাত্র সে তামিমের গোল্ডেন চাপাতিটি তার দিকে ছুঁড়ে মারে। তামিম সেটা ক্যাচ ধরে হাঁটতে থাকে। তানভীর সরকার নিচেই দাঁড়িয়েছিল। তামিম নিচে নেমে তানভীর সরকারের সামনে দাঁড়ায়। চিন্তা করিন না আব্বা, আমি বউ নিয়ে আসতেছি। দেখ সুভা, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। বিয়ের কথা বললে না কেন বাবা? মঈনুদ্দিন সুভার প্রশ্নের কোনো উত্তর দেয় না। রেডি হয়ে নে, 11টায় কাজে আসবে। সুভাকে রেডি হতে বলে মঈনুদ্দিন চলে যায় তার রুম থেকে। আর সুভা চুপচাপ বসে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার চলে যাওয়ার দিকে। একটু আগে কে আকাশ চৌধুরী?